প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক, যেটা বেসিক টপিক হিসেবে আমরা গণ্য করতে পারি। যে টপিকটা না জানলে আমরা পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অথবা ভালোভাবে বুঝতে পারবো না। যদি আমরা এই টপিকটা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমি মনে করি পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনাদের জন্য পরবর্তী কোয়েশ্চেনগুলা অ্যান্সার করা, আত্মস্থ করা অনেক বেশি ইজি হবে। তো আজকের টপিকটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আবর্তন বর্ণালী সম্পর্কিত। অর্থাৎ এখানে আমরা আবর্তন বর্ণালীর নির্বাচন সূত্রটা বিবৃত করব, ব্যাখ্যা করব। আবর্তন বর্ণালী কি, আবর্তন বর্ণালীর কৌশল, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিছু থিওরিটিক্যাল লেখা লিখে নিয়েছি। আমরা প্রথমে এগুলো একটু পড়ে, ঠিক আছে, দেন আমরা পুরো ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব আসলে বিষয়গুলো কি। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা দেখেন, তারা মনোযোগ দিয়ে শুনেন এবং যদি পারেন খাতায় নোট করার চেষ্টা করেন, কারণ শুধু শুনলে হবে না, নোট করার একটা বিষয় আছে, যাতে আপনার পরবর্তীতে এটা কাজে লাগে। তো দেখি, কোনো স্থায়ী ডাইপোল মোমেন্টারি ও নিম্নচাপে গ্যাসীয় থাকা অণু যখন মাইক্রোওয়েভ অঞ্চলের তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে, তখন অণুটি নিম্নতর আবর্তনীয় স্তর হতে উচ্চতর স্তরে ধাপান্তরিত হয় এবং শক্তি নিক্ষেপ করে নিম্নতর স্তরে ফিরে আসে। অর্থাৎ রেডিয়েশন শোষণ বা নিক্ষেপণের ফলে পাশাপাশি অবস্থিত আবর্তন শক্তি স্তরের মধ্যে অবস্থান্তর ঘটে। তাহলে কি, রেডিয়েশন শোষণ বা নিক্ষেপণের ফলে কি হয়? পাশাপাশি অবস্থিত আবর্তন শক্তি স্তরের মধ্যে কি অবস্থান্তর ঘটে। এই অবস্থান্তর যে নিয়মের দ্বারা সংঘটিত হয় তাকে আবর্তন বর্ণালীর নির্বাচন সূত্র বলে। আচ্ছা, এবং শোষণ ও অবনমনের ফলে যে বর্ণালী পাওয়া যায় তাকে কি বলে? আবর্তনীয় বর্ণালী। আচ্ছা, তাহলে নির্বাচন সূত্র কি? নির্বাচন সূত্রটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেল জে ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তাহলে দেখেন, শোষণ ও অবনমনের ফলে আমরা একটা বর্ণালী পাবো, সেটাকে আমরা কি বলছি? আবর্তনীয় বর্ণালী। আর এই যে শোষণ অর্থাৎ ধাপান্তর হয়, ধাপান্তরের একটা রুল আছে, সে রুলটা হচ্ছে কি ডেল জে ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। এই বিষয়টা কি, আমরা এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করবো। আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আশা করি, তাহলে এই বিষয়গুলো আপনাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে আবর্তন বর্ণালী, এই আবর্তন বর্ণালী দেওয়ার জন্য একটা অণুকে মোটামুটি 3টা শর্ত পালন করতে হবে। সেটা প্রথমত কি? প্রথমত হচ্ছে যে স্থায়ী ডাইপোল মোমেন্টধারী হতে হবে, স্থায়ী ডাইপোল মোমেন্টধারী হতে হবে। সেকেন্ডটা কি? নিম্নচাপে গ্যাসীয় হতে হবে। আর থার্ডটা কি? এই যে সূত্রটা, সেই সূত্রটাকে ফলো করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, অণু সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি পোলার অণু আর একটা হচ্ছে কি নন পোলার অণু। তাহলে পোলার অণু কোনগুলো? যেগুলোতে কি পোল থাকে, অর্থাৎ পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত থাকে। যেমন HCl এ দেখেন, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এটা তো আমরা নর্মালি জানি, সচরাচর একটা সবচেয়ে পরিচিত একটা যৌগ আমাদের। তাহলে HCl H প্লাস এবং Cl মাইনাস, তাহলে এরা হচ্ছে কি পোলার অণু। আর অক্সিজেনে কিন্তু কোনো এরকম পোল নাই, অর্থাৎ পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত নেই। তাহলে ডাইপোল মোমেন্টটা কি? ডাইপোল মোমেন্টটা হচ্ছে যে অণুর চার্জের মান ইন্টু ডিস্টেন্স, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, আমরা চার্জ এবং মধ্যবর্তী দূরত্ব গুণ করলে আমরা যে মানটা পাই মিউ, সেটাকে আমরা কি বলি? ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট কিন্তু একটা কি ভেক্টর রাশি, অর্থাৎ এর দিক আছে। তাহলে স্থায়ী ডাইপোল মোমেন্টধারী হতে হবে। স্থায়ী ডাইপোল মোমেন্টধারী যদি না হয়, তাহলে কিন্তু এই যে আপাতত যে রেডিয়েশন, মাইক্রোওয়েভ অঞ্চলে যে রেডিয়েশন, এর সাথে আন্তঃক্রিয়া করতে পারবে না, বা এটাকে শোষণ করে নিম্নতর আবর্তনের সাথে উচ্চতর আবর্তনের সাথে ধাপান্তরিত হতে পারবে না। যদি এই জিনিসটা হতে না পারে, তাহলে তো আবর্তন বর্ণালী সে দিতে পারবে না। নর্মাল একটা কনসেপ্ট, তাই না? তাহলে দেখেন, মে ইকুয়ালস টু 0, তার মানে কি?
তার আবর্তন বর্ণালী দেওয়ার সক্ষমতা নাই। আর মিউ ডাজ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ সে মাইক্রোওয়েভ, একটা হচ্ছে মাইক্রোওয়েভ অ্যাক্টিভ আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ ডিঅ্যাক্টিভ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ডাইপোল মোমেন্টের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ডাইপোল মোমেন্টটা কেন লাগবে? এই যে নিম্নতর আবর্তন স্তর থেকে উচ্চতর আবর্তন স্তরে ধাপান্তরী হওয়ার জন্য। আর নিম্নচাপে গ্যাসীয় কেন থাকা লাগবে? দেখেন, অণুটাকে আমাদের কি ফ্রিলি ঘুরতে হবে, কিন্তু অণুটা যদি ফ্রিলি না ঘুরে তাহলে তো আমাদের মূল উদ্দেশ্য যেটা বর্ণালী পাওয়া, সেটা তো আমরা পাবো না, তাই না? নিম্নচাপে গ্যাসীয় থাকলে অণুগুলো দূরে দূরে থাকবে এবং ফ্রিলি মুভ করতে পারবে। যদি হাই প্রেশার থাকে তাহলে অণুগুলো কিন্তু কাছাকাছি চলে আসবে। পানি তো আন্তঃআণবিক শক্তি বেশি থাকে, কঠিন পদার্থ কিন্তু আন্তঃআণবিক শক্তি বেশি থাকে। এই জন্য সেখানে কিন্তু এই বিষয়টা সম্ভব না। এই জন্য আমাদেরকে অণুটা কি আবর্তনীয় বর্ণালী যদি দিতে চায় তাহলে তাকে নিম্নচাপে গ্যাসীয় থাকতে হবে। আর থার্ড যেটা, সেটা হচ্ছে কি এই যে রুলটা কি, এই সূত্র অনুযায়ী দেখেন, যে হচ্ছে যে আবর্তনীয় কোয়ান্টাম সংখ্যা বা আবর্তনীয় শক্তি স্তর, যে ওয়ান থেকে জাম্প করে সে মানে প্রথম শক্তি স্তর থেকে জাম্প করে সে দ্বিতীয় শক্তি স্তরে যেতে পারবে, দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তর, এইভাবে করে সে যেতে পারবে। অর্থাৎ J2 থেকে J1 আবার আসতে পারবে, 3 থেকে 2 আসতে পারবে, এগুলো কি অনুমোদিত। কিন্তু J1 থেকে ডিরেক্টলি সে J3-তে যেতে পারবে না, এগুলো কি ফরবিডেন বা নিষিদ্ধ। ওকে, আশা করি মোটামুটি আমরা এই জিনিসটা যতটুকু আলোচনা করলাম আশা করি আপনাদের মাথায় আপনারা ক্যাচ করতে পারছেন। তো দেখি আমরা আরও বিস্তারিত একটু আলোচনা করি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আমরা এখানে একটা স্যাম্পল অণু নিচ্ছি। স্যাম্পল অণুর আমরা ধরে নিই এটা হচ্ছে কি পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত। এবি একটা অণু নিলাম। পরীক্ষায় আপনাদের HCl আসতে পারে অথবা দ্বিপারমাণবিক কোনো অণুর কথা বলতে পারে, অন্য কোনো অণু, বা এটা বলতে পারে পোলার অ্যাটম দ্বারা মাইক্রোওয়েভ রেডিয়েশন শোষণের কৌশল আলোচনা করা, এরকম বিভিন্নভাবে ঘুরে পেঁচায় প্রশ্ন দিতে পারে, কিন্তু ঘুরি ফিরি সবগুলো জিনিস এক। ওকে, তাহলে দেখেন এই যে একটা অণু, ঠিক আছে, এবি একটা অণু, ধরেন এটা এদিক থেকে এদিকে রোটেট করতেছে, ঠিক আছে, ধরি এদিক থেকে এভাবে রোটেট করতেছে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে এই যে চার্জগুলোর সাথে তো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, রাইট, তাই না? এই চার্জগুলোর সাথে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এটা নর্মাল আমাদের একটা বেসিক কনসেপ্ট। যখন অণুটা ঘুরতেছে, ঠিক আছে, তাহলে অ্যাট দ্য সেম টাইম ইলেকট্রিক ফিল্ডগুলো কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, রাইট? চেঞ্জ হচ্ছে না? দেখেন আমি আপনাদেরকে একটু দেখেন ইলেকট্রিক ফিল্ডগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে। আমি আগেই বলছি যে ডাইপোল মুভমেন্ট কিন্তু একটা ভেক্টর আসে। সো অণুর যে ডাইপোল মুভমেন্টের যে দিক কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। যেহেতু দিক চেঞ্জ হচ্ছে তার মানে কি তার যে ইলেকট্রিক ফিল্ড এগুলো কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। এই যে অসিলেটেড ইলেকট্রিক ফিল্ড, এই যে অসিলেটেড ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, দোদুল্যমান ইলেকট্রিক ফিল্ড, তার তো নিশ্চয়ই কোনো না কোনো কি, এটা তো নিশ্চয়ই কোনো না কোনো ফ্রিকোয়েন্সি আছে। আমরা ধরে নিলাম এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে μ1, ঠিক আছে, μ1, সরি, এটার ফ্রিকোয়েন্সি আমরা ধরে নিলাম μ1। আর এই যে আপাতিত একটা রেডিয়েশন, আমরা ধরে নিচ্ছি এটার যে ইলেকট্রিক ফিল্ড, এটা ধরে নিচ্ছে μ2, ঠিক আছে। অর্থাৎ এই যে মাইক্রোওয়েভ রেডিয়েশন, আমরা তো জানি যে তড়িৎচুম্বকীয় রেডিয়েশনের একটা হচ্ছে কি চুম্বক ফিল্ড আর একটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। তো আমাদের এখানে ইলেকট্রিক ফিল্ড নিয়ে মূলত আলোচনাটা, কারণ ইলেকট্রিক ফিল্ডের সাথে এই অণুটা আন্তঃক্রিয়া করতে পারবে। তো ইলেকট্রিক ফিল্ডের একটা কি আছে, যে এখানে দোদুল্যমান যে ইলেকট্রিক ফিল্ডটা আছে তার তো একটা ফ্রিকোয়েন্সি আছে, তাই না, কম্পাঙ্ক আছে, সেটাকে আমরা μ2 ধরলাম। এটা এবং এটা যদি সেম হয় তাহলে আমরা দিস ইজ কল্ড রেজোনেন্স। যখন এই রেজোনেন্সটা হবে তখন অণু কী করবে, এই যে মাইক্রোওয়েভ রেডিয়েশন থেকে শক্তি শোষণ করে হায়ার স্টেটে সে গমন করবে। এই যে হায়ার স্টেটে সে গমন করবে, হায়ার স্টেটে গমন করার জন্য সে আমরা যেটা পড়ছি নির্বাচন সূত্র, সেই নির্বাচন সূত্রটা ফলো করবো। নির্বাচন সূত্রটা কি?
নির্বাচন সূত্রটা হচ্ছে যে ডেল জে ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান। ডেল জে ইকুয়ালস টু প্লাস ওয়ান কখন হবে আমরা একটু দেখব। যদি ডেল জে ইকুয়ালস টু প্লাস ওয়ান হয় তাহলে সেটাকে আমরা বলবো কি অ্যাবজর্পশন, শোষণ বর্ণালী। অর্থাৎ ডেল জে ইকুয়ালস টু প্লাস ওয়ান হলে সে অণুটা কি শোষণ বর্ণালী আমাদেরকে দেখাবে। শোষণ বর্ণালীটা কীরকম দেখেন, 0 থেকে 1-এ যাবে, 1 থেকে 2-তে যাবে, যেটা বললাম আমি একটু আগে আলোচনা করছি। এভাবে করে সে কি নিম্নতর আবর্তনীয় স্তর থেকে এই যে জে ইকুয়ালস টু 0, 1, 2, 3 এগুলো একটা আবর্তনীয় স্তর বা আবর্তনীয় কোয়ান্টাম সংখ্যা। 0 থেকে সে 1-এ যাচ্ছে, 1 থেকে 2-তে যাচ্ছে, এই যে সে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাচ্ছে, ঠিক আছে। সে স্তরে যাওয়ার সময় সে যে সিগন্যালটা দিবে সেটা বা যে বর্ণনাটা দিবে সেটাকে আমরা কি বলবো, অ্যাবজর্পশন স্পেকট্রাম, অর্থাৎ শোষণ বর্ণালী সে প্রদান করবে। আর ডেল জে ইকুয়ালস টু যদি মাইনাস হয় তাহলে আমরা পাবো কি ইমিশন, অর্থাৎ বিকিরণ বর্ণালী বা নির্গমন বর্ণালী। বিকিরণ বর্ণালীটা কীরকম দেখেন, অর্থাৎ উচ্চতর স্তর থেকে নিম্নতর স্তরে ফিরে আসবে সে। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা যে আলোচনাটা করলাম আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা লাস্ট একটা ইমেজ দেখি। যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করেন, আমরা এখানে মূলত এখানে কৌশলটা দেখি যে কীভাবে রেজোনেন্স বা কীভাবে আন্তঃক্রিয়াটা করতেছে। দেখেন, অণুর হচ্ছে যে একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত আর একটা হচ্ছে কি পজিটিভ প্রান্ত, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। যখন এই যে এটা হচ্ছে যে এটা হচ্ছে যে কি আমাদের এই যে মাইক্রোওয়েভ রেডিয়েশনের যে ইলেকট্রিক ফিল্ডের তরঙ্গটা, ঠিক আছে। দেখেন, যখন এটাকে আমরা যদি ভাগ করি, দেখেন প্রথম অর্ধচক্রে, খেয়াল করেন প্রথম অর্ধচক্রে অণু যে নেগেটিভ প্রান্তটা সেটা দেখেন উপরের দিকে ছিল, পরবর্তী অর্ধচক্রে নেগেটিভ প্রান্তটা নিচের দিকে চলে আসছে। অর্থাৎ এই যে একটা পূর্ণ তরঙ্গ, রেডিয়েশনের একটা পূর্ণ তরঙ্গ যখন প্রবাহিত হয়, অণুটা কিন্তু কি একটা পূর্ণ চক্র আবর্তন করবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে যত সংখ্যক পূর্ণ তরঙ্গ প্রবাহিত হবে, অণুটা কি ততবার আবর্তন ঘটবে। এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই অণুটা তো এমনিই ঘুরতেছে, তাই না? তো রেডিয়েশনের কারণে ওদের চেঞ্জ হলো, এটা আমরা বুঝলাম কিভাবে? দেখেন, এটাই হচ্ছে মেন একটা জিনিস, মজার একটা জিনিস। সেটা হচ্ছে যে অণুগুলো যখন গ্যাসীয় অবস্থায় ছিল, নর্মাল স্টেট, অর্থাৎ ধরেন যে কোনো একটা মিনিমাম স্টেটে ছিল, নিম্নতর আবর্তনীয় স্তরে ছিল, তখন তারা তাদের মতো করে ওরিয়েন্টেড আছে, তারা তাদের মতো করে রোটেট করতেছে। যখনই রেডিয়েশনটা এখানে আপাতিত হলো অণুর উপরে, ঠিক আছে, তখনই তাদের যে ওরিয়েন্টেশনটা সেটা তারা দোদুল্যমান ইলেকট্রিক ফিল্ড, তার মাইক্রোওয়েভ রেডিয়েশনের ইলেকট্রিক ফিল্ডের সাথে কি অ্যালাইন করে তারা রোটেট করতেছে। তারা আগের মতো আর এলোমেলো নেই, ওকে, তারা অ্যালাইন হয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, তারা অ্যালাইন হয়ে যাওয়ার কারণে, রেজোনেন্স হওয়ার কারণে কি একটা স্তর থেকে তারা পরবর্তী স্তর কি জাম করতে পারতেছে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকের মতো এখানে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।